বিজেপির যেখানে ক্ষতি হচ্ছে সেখানে আমি নাক গলাবো না, ক্ষতি হতে দাও। হ্যাঁ, তাতে যদি আমার নিজের ক্ষতি হয়ে যায়, আমার তাতে কিছু এসে যায় না, আমি চললাম নিকোবর আইল্যান্ডসে। তোমার মধ্যে কর্মদক্ষতা থাকে, তোমার মধ্যে কাজ করার ইচ্ছা থাকে, তুমি কাজ করে খেতে পারবে, তোমার ভাত কাপড়ের অভাব হবে না। কিন্তু এই যে তুমি যদি অলস হও, বলছে সে অলস, তাহলে তাকে কে কাজ দেবে? তুমি তোমার কোম্পানিতে একটা অলস ছেলেকে কাজে রাখবে? আমি যদি কালকে একজন সাংবাদিক রাখতে চাই আমার চ্যানেলের জন্য, যেই ছেলেটা অলস, বারবার ফোন করে আমি তাকে পাবো না, আজকে অমুক জায়গায় একটা অনুষ্ঠান হচ্ছে, তাকে কভার করার জন্য আমি পাঠাবো, কিন্তু সে অলস, সে ঘুমাচ্ছে, দাদা আমার মুড নেই, যাবো না, আমি কি তাকে টাকা দিয়ে রাখবো? এটা তুমি আমাকে বুঝিয়ে বলো। হ্যাঁ, তো ওরা তো খুব গর্ব করে বলছে যে আমরা এই টাইপেরই পাবলিক। হ্যাঁ, এবার আমাদের সামলাও তোমরা। খুব তো ককরোচ বলে মানে আমাদের তিরস্কার করেছিলে, এবার আমাদের সামলাও। তো সামলানো তো খুব একটা কঠিন না। এই যে তুমি বলছিলে যে এই যে কঠোর হাতে যে এদের দমিয়ে দেওয়ার ব্যাপারটা, হ্যাঁ, এটা বলা যেতে পারে যে ভারত সরকার একটু নরম স্বভাবের। সেইভাবে মানে যেটাকে বলা হয় ইংরেজিতে নেপ ইন দ্য বাড, যে সমস্যা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সেটা নিবারণ করা, সেক্ষেত্রে হয়তো আমরা দেখি মাঝে মধ্যে দেরি হয়ে যায় একটু। তো এই যে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনাও বা করছি, এত দূর বা গড়াতে দেওয়া হলো কেন? এর আগেই তো এটাকে মুহূর্তের মধ্যে শেষ করে দেওয়া যেত। সেই জিনিসটা করা উচিত। আমি মনে করি যে আমাদের যে ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, তথ্য সম্প্রসারণ যে দপ্তর, সেই মন্ত্রকের আরেকটু বেশি অ্যাক্টিভ হওয়া উচিত, এবং এইসব ডিসরাপটিভ অ্যাক্টিভিটির বিরুদ্ধে সে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট হোক বা ইউএপিএ হোক, তার কোন কোন প্রভিশন গুলো ব্যবহার করা যেতে পারে। কারণ এমন কিছু তথ্যের নামে আমি বিভ্রান্তি ছড়াচ্ছি সমাজে, যেটা আমাদের দেশের পক্ষে ক্ষতিকর, সেটাকে তো গণতন্ত্রের দোহাই দিয়ে সেই অজুহাতে ওটাকে ছেড়ে দেওয়া যায় না। এখানে এত রাজনৈতিক দল রয়েছে বিজেপির বিরোধিতা করার জন্য। এটা আমরা নির্বাচনেও দেখেছি, 2024-এর যে জেনারেল ইলেকশন হলো, লাস্ট লোকসভা নির্বাচন, সেখানেও দেখেছি বিজেপির বিরুদ্ধে ওই ইন্ডি জোট যে গঠন হলো, সেখানে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি, যত পার্টি রয়েছে আমি নাম নিচ্ছি না, তারা সবাই একজোট হয়ে গেছিল। তো সত্যি যদি সরকারের ওপরে মানুষের ক্ষোভ থাকে, মানুষের যদি সরকারের কাজে মানুষ অখুশি থাকে, বিশেষ করে যুব সমাজ যদি অখুশি থাকে, তাহলে তারা তো সেই রাজনৈতিক দলগুলোকে বেছে নেবে যারা বিজেপির বিরোধিতা করছে। সেইখানে এই রাজনৈতিক দলগুলো কেন এরকম সোশ্যাল মিডিয়ার এইসব ইনফ্লুয়েন্সারদের দরকার পড়ছে, যারা আমেরিকা থেকে, জার্মানি থেকে অপারেট করছে, তাদেরকে দিয়ে যুব সমাজকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে, এটা কেন হচ্ছে? যদি সত্যি বিজেপির উপরে ক্ষোভ থাকে, তো সরাসরি তারা নির্বাচনে অংশগ্রহণ করবে, যেভাবে ভোট হয়, ভোট প্রক্রিয়ার মাধ্যমে তারা ক্ষমতায় আসবে। তো সেটা না করে কেন এই পেছন থেকে কলকাঠি নেড়ে যুব সমাজকে উস্কানো হচ্ছে? নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। আজকে আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুরজিৎ দাশগুপ্ত। সুরজিৎ দা, জাগরণ বাংলাতে তোমাকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে, হঠাৎ করে আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে ককরোচ পার্টি বা আরশোলা পার্টি বলে কিছু গজিয়ে উঠেছে। এরা কোথা থেকে আসলো, এদের উৎপত্তি কোথা থেকে, এদের উদ্দেশ্য কি, সেসব নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। তো সুরজিৎ দা, তোমার কাছে প্রথমেই যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে, এই যে আমরা গত 3-4 দিন ধরে দেখছি ককরোচ পার্টি, আরশোলা পার্টি, এরা কারা এবং কেন এদের উদয় হলো, কি উদ্দেশ্য নিয়ে এদের উদয় হলো, এবং সব থেকে বড় বিষয় যেটা, সেটা দেখছি এরা এদের সদস্য যারা রয়েছে, বলা হচ্ছে এরা নাকি জেনজি, মানে নতুন যে প্রজন্ম, সেই প্রজন্মের এরা এই পার্টিটা তৈরি করেছে। কিন্তু এখানে আমি দেখছি মহুয়া মৈত্র রয়েছে, কীর্তি আজাদ রয়েছে, এরা তো জেনজি না, এরা এই পার্টিতে জয়েন করছে, ঢাকঢোল পিটিয়ে সেটা প্রচার করছে। এই নিয়ে তোমার কি মতামত? দেখো, নিজেকে পার্টি বললেই তো কেউ পার্টি হয়ে যায় না। সে তো ইলেকশন কমিশনে গিয়ে তোমাকে রেজিস্টার করাতে হবে, এবং তোমাকে সেখানে বিভিন্ন মাপকাঠিতে তোমাকে পাস করতে হবে, তবে গিয়ে তুমি একটা পার্টি হিসেবে স্বীকৃতি পাবে। তো এটা তো কোনো পার্টি না। আমি আজকে যদি একটা আজে বাজে নাম দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেলি, বা ইনস্টাগ্রামে একটা হ্যান্ডেল শুরু করে দিই, বা টুইটারে শুরু করে দিই, সেটাতে তো আমি পার্টি হয়ে যাব না। এটা কে শুরু করেছে? সেই ছেলেটার নাম হলো অভিজিৎ
দীপকে, এ কার্যত নিজের ক্যারিয়ার এক ধরনের শুরু করেছিল আম আদমি পার্টি থেকে। আম আদমি পার্টির যে আইটি সেল দেখতো অঙ্কিত লাল, তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি। সে কিভাবে ফেক নিউজ তৈরি করতে হয়, কিভাবে তথ্যকে স্পিন করতে হয়, সেগুলোর এক্সপার্ট। সেখানেই হাতে খড়ি হয়েছে অভিজিৎ দীপকের। এর ঠিক আরেকজন ধ্রুব রাঠি। ধ্রুব রাঠিও শুরু করেছিল ওর সব আইটির কেরামতি আম আদমি পার্টি থেকে। এবার সেখানে জেনজি, আমরা জানি যে পুরো পৃথিবীর জেনজি একরকম, ভারতবর্ষের জেনজি আর এক রকম। আমাদের দেশের জেনজির মধ্যে উত্তপ্ত হওয়ার বা বিরক্ত হওয়ার কোনো কারণ নেই, কারণ যেসব দেশে হয়েছে, যেসব দেশে আন্দোলন হয়েছে, সরকার পাল্টে গেছে এমনকি, সেসব দেশে প্রচুর কারণ ছিল। হয় ওদের অর্থনীতি ভালো ছিল না, বা বেকারত্ব অনেক বেশি বেড়ে গেছিল, সেখানকার যে শাসন ব্যবস্থা, সেই শাসক দল পরোয়া করতো না যে জনগণের কি অবস্থা। এরকম কোনো কিছুই আমাদের দেশে নেই। এবং বিগত বহু বছর ধরে, 10-12 বছর ধরে অন্তত, যখন কি পুরো বিশ্বে, সারা বিশ্ব জুড়ে কোভিডের হাহাকার ছড়িয়ে গেছে, সেই সময় ভারতবর্ষ এত ভালোভাবে নিজেকে সামলেছে। সে চিকিৎসার ক্ষেত্রেই হোক, বা যেখানে অর্থনীতির সব মাপকাঠিতে নিচে চলে যাওয়ার পরে সেখান থেকে আবার ফেরত একেবারে অগ্রণী অর্থনীতি হিসেবে পৃথিবীতে এগিয়ে আসা, যেখানে IMF প্রশংসা করছে, ওয়ার্ল্ড ব্যাংক প্রশংসা করছে, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা প্রশংসা করছে, যেখানে আমরা দেখছি যে আমাদের এখানে জেনজি তারা ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে লক্ষাধিক টাকার প্যাকেজ পেয়ে জয়েন করছে। তারা আন্দোলন করতে যাবে কিসের জন্য? কিন্তু এটা ওদের ভীষণ রকমের একটা ফ্রাস্ট্রেশন। যখন শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে সরানো হলো, তখন ওরা বলল, সালমান খুরশিদ তো লিখেই দিয়েছিল উত্তেজিত হয়ে যে এরকম ভারতবর্ষেও হবে। যোগেন্দ্র যাদবও লিখেছিল যে এরকম ভারতবর্ষে হলো বলে শ্রীলঙ্কাতে হলো, যখন ওদের আরেকবার একটু আশা জাগলো যে হয়তো ভারতবর্ষে এরকম হবে। শ্রীলঙ্কায় অবশ্য আগেই হয়ে গেছিল। আগে আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল একেবারে প্রকাশ্যে জেনজিদেরকে রাস্তায় নামার জন্য বলেছিল যে তারা যাতে রাস্তায় নামে, তারা যাতে নেপাল বাংলাদেশের মতো ঘটনা আমাদের ভারতবর্ষেও ঘটায়। কিন্তু আমরা দেখলাম ভারতবর্ষের জেনজিরা, যেটা তুমি বললে, তারা এতটা নির্বোধ নয় যে কোনো পলিটিক্যাল পার্টির নেতাদের কথায় রাস্তায় নেমে তাদের তো ফিউচার নিয়ে ভাবতে হয়। আমরা অদ্ভুতভাবে দেখি যে বাংলাদেশে যারা এই জেনজি, নেপালের যারা জেনজি, তাদের সঙ্গে আমাদের একেবারেই মেলে না। আমাদের যে যুব সমাজ, তারা চিন্তা করে যে বাবা মার টাকায় পড়াশোনা করছি, আমাদের একটা ফিউচার আছে, একটা সুন্দর কেরিয়ার আছে। রাস্তায় নেমে এই যে পুলিশের ওপরে হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর, দেশের ক্ষতি করা, রাষ্ট্রবিরোধী শক্তিদের হাত মজবুত করা, এগুলো করলে আমাদের কেরিয়ারটা শেষ হয়ে যাবে। পুলিশের যদি একটা দাগ লাগে, খাতায় নাম উঠে যায়, তাহলে আমাদের আগামী দিনে চাকরি বাকরি সবকিছু শেষ হয়ে যাবে, পুরো কেরিয়ারটাই ধ্বংস হয়ে যাবে। তো এইসব চিন্তা ভাবনা করে রাস্তায় নামে না। কিন্তু এই যে ককরোচ গ্যাং তৈরি হলো বা ককরোচ পার্টি, তো মানে ওদের ভাষায় পার্টি, কিন্তু আমরা গ্যাংই বলছি, তার কারণ সোশ্যাল মিডিয়ার মধ্যে এটা সীমাবদ্ধ রয়েছে। তবে রাতারাতি দেখছি আমরা, এটা স্বীকার করতে হবে যে ফলোয়ার বেড়ে গেছে, প্রচুর ফলোয়ার বেড়ে গেছে, বিজেপির থেকে বেশি ফলোয়ার এই ককরোচ পার্টির হয়ে গেছে। কিভাবে সম্ভব হলো, এটা যদি একটু ব্যাখ্যা করো। খুব সহজ ছোট্ট উত্তর দিতে গেলে বটস দ্বারা হয়েছে। এটা অনেকাংশেই এটা বটস। এর মধ্যে কয়েকটা ভিআইপি কে যদি সরিয়ে দেওয়া যায়, এতে যদি তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র আর কীর্তি আজাদকে সরিয়ে দেওয়া যায়, আরো কয়েকটা তিরিং বিরিং করে নাচতে থাকে কয়েকটা নেতা আছে, তাদের বাস্তবের ধরাতলে কোনো সেরকম মানে পায়ের নিচে মাটি নেই। সেলিব্রিটিরাও আছে, কিছু বলিউড সেলিব্রিটিরাও আছে। হ্যাঁ, তো এর মধ্যে আমাদের দেখতে হবে যে এই মাঝে মধ্যেই প্রতি বছর অন্তত একটা সাইকেল মতো আসে যে কোনো একটি নন ইস্যুকে ইস্যু বানিয়ে খুব হইচই করার চেষ্টা করা হয়ে থাকে। এবং এই জিনিসটা সূত্রপাত যে আম আদমি পার্টির লোকের দ্বারা হয়েছে, এর মধ্যে কোনো অবাকের বিষয় নয়। কারণ আম আদমি পার্টি মূলত সিআইএ এর দ্বারা সমর্থিত একটি অর্গানাইজেশন। সেটা আমরা খোলাখুলি কেউ বলি না, সবাই জানে। মানে অন্তত বিজেপির তরফ থেকে কেউ বলে না, বলতেই পারে, কারণ হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক ভালো রাখার কথা,
সেই জন্য সরাসরি ভাবে আমরা হামলা করে কথা বলি না, কিন্তু এটাই বাস্তব। আমি তো এটা নিয়ে প্রচুর লিখেছি যে 2005 থেকে শুরু করে 2012-এ যখন আম আদমি পার্টির স্থাপনা হলো, ততদিন পশ্চাৎপটে কি কি ঘটনা ঘটেছে, অরবিন্দ কেজরিওয়াল তার আগে কোথায় কোথায় গেছে, আইআইটি খড়গপুর থেকে পাশ করার পরে প্রথমে কদিন মাদার টেরিসার সাথে কাজ করার চেষ্টা করেছে কলকাতায়, সেখানে খুব একটা সুযোগ হয়নি, কারণ ও চিরকালই খুব ওর মানে মিডিয়ার চুলকুনি আছে, ওকে মিডিয়ার ফোকাসে থাকতে হবে। এবার মাদার টেরেসার পাশে দাঁড়ালে ক্যামেরা মাদার টেরেসার উপরেই যাবে, অরবিন্দ কেজরিওয়ালের উপরে যাবে না। হ্যাঁ, তো সে 1998-99-এ সে হি ওয়াজ এ নোবডি, ও কেউই ছিল না, তো তাকে দেখবে কেন লোকে? সেখান থেকে ফ্রাস্ট্রেটেড হয়ে ও গেল আরেকজন এনজিও হেডের কাছে, যার নাম রাজেন্দ্র সিং। অনেকে দিল্লিতে ওনাকে রাজেন্দ্র ওয়াটারম্যান সিং বলেন, কারণ যত আমাদের জলাজমি, নদী, পুকুর এইসব নিয়ে উনি অ্যাক্টিভিজম করেন। ওনার আগের থেকে উনি স্বনামধন্য ব্যক্তি। তার সাথে কাজ করেও 2-3 বছর অরবিন্দ কেজরিওয়াল দেখলো যে কোনো লাভ হচ্ছে না, আমার দিকে কেউ ক্যামেরা ফোকাস করছে না, সবাই রাজেন্দ্র সিং এর কাছে চলে যাচ্ছে। তখন সে রাশন কার্ড অ্যাক্টিভিজম শুরু করলো। রাশন কার্ড অ্যাক্টিভিজম শুরু করার পরে আরএসএস এর এক ভদ্রলোক পরিবর্তন বলে একটি এনজিও চালাতেন, সেটাকে জবরদখল করলো। প্রথমে ঢুকলো, তারপরে ওই ভদ্রলোককে তাড়িয়ে দিয়ে নিজেই মালিক হয়ে বসলো। এবং তারপরের থেকে সিআইএ, যেটা মানে একটা ফিলান্থ্রপিক ফ্রান্ট, ফোর্ড ফাউন্ডেশন, সেখান থেকে ওর ফান্ডিং শুরু হয়ে গেল। সেই ফোর্ড ফাউন্ডেশনই কিন্তু মেধা পাটকারকে ফান্ড করে, সে মীরা সান্যালকে ফান্ড করে, উনি এখন প্রয়াত। এবং 2014 সালের লোকসভা নির্বাচনে যে 400 থেকে বেশি প্রার্থী আম আদমি পার্টি দাঁড় করিয়েছিল নির্বাচনে, একটি নতুন 2 বছরের পুরনো পার্টি, তার কাছে এত পয়সা এলো কি করে? এই সব এনজিও, সব মানে এই ফোর্ড ফাউন্ডেশন প্রায়োজিত এনজিও, তার মধ্যে সে ওদের লোকপাল, ওই যে এক রিটায়ার্ড অ্যাডমিরাল ছিল তার পরিবার, যোগেন্দ্র যাদব, প্রশান্ত ভূষণ, মেধা পাটকার, তারপরে গুজরাট থেকে একজন নৃত্যাঙ্গনা সেই সারাভাই, এরা সবাই মিলে, রাজমোহন গান্ধী ইত্যাদি মিলে, বেশ কয়েকজন বিদেশিও তার মধ্যে ছিল, যারা তার আগে সোনিয়া গান্ধীর ন্যাশনাল অ্যাডভাইজারি কাউন্সিলের কাজ করত, যেটা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল বডি ছিল। এবং তাদের কাজের জন্য মনমোহন সিং বদনাম হতেন, ওনার হাতে তো কিছুই ছিল না প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও। তো এই রকম একটা ব্যাকগ্রাউন্ড থেকে এই লোকগুলো আসছে, তারা যে এইরকম ডিসরাপটিভ অ্যাক্টিভিটি করবে না, সেটাই বরং অবাক করা ব্যাপার হবে। এবং তারা সেই জিনিসটাই করছে, এবং খুব নির্লজ্জের মতো। ওই অভিজিৎ দীপকে তো লিখে দিয়েছে নিজের যে এজেন্ডা, সেখানে লিখেছে যে এই পার্টিটি কাদের জন্য, বলছে লেজি অ্যান্ড আনএমপ্লয়েড, যে অলস এবং যে বেকার, এই ছেলেদের পার্টি, আমরা হলাম ককরোচ। তো সে তির্যক উক্তির দ্বারা, ব্যঙ্গর দ্বারাও ভাবছে যে এই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস যে বলেছিলেন, ওনার হয়তো মুখ থেকে বেরিয়ে গেছিল, উনি পরবর্তীকালে ক্ল্যারিফাই করেছেন যে আমি সম্পূর্ণ যুব সমাজকে তো বলিনি, যাদের কোনো যোগ্যতা নেই, তারা যারা নিজের সময় নষ্ট করছে, দেশের সময় নষ্ট করছে, দেশের পাবলিক প্রপার্টি নষ্ট করছে, আমি তাদের বলেছি ককরোচ। এবং এই জাতীয় উক্তি কিন্তু জাজেরা করে থাকেন, এটা বিভিন্ন দেশে। আমরা দেখেছিলাম এর আগেও সুপ্রিম কোর্টের বিচারপতি একজন ছিলেন, তিনি বলেছিলেন যে তোমার বিষ্ণু দেবতাকে গিয়ে বলো সে যাতে নিজের মন্দির, নিজের মূর্তি নিজেই ঠিক করিয়ে নেয়। সেই এগুলো নিয়েও বিতর্ক হয়েছিল, কিন্তু এইভাবে একটা মন্তব্যকে পিন করে সেটাকে নিয়ে একটা রাজনৈতিক দল তৈরি করার চেষ্টা সোশ্যাল মিডিয়াতে যদিও সীমাবদ্ধ রয়েছে, কিন্তু এর পেছনে কারা কারা রয়েছে আজকে আমরা খোলা চোখেই দেখতে পাচ্ছি। যাদের একটু রাজনৈতিক বুদ্ধি রয়েছে, যারা রাজনীতিটা বোঝেন, তারা এটা বুঝতে পারছেন যে কারা এর পেছনে রয়েছে এবং কারা এটা জয়েন করছে। এদের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে বিজেপির বিরোধিতা করা, যেটা ইন্ডিজোট করে এসছে। এবং ইন্ডিজোটে যারা যারা ছিল তারা সবাই এই ককরোচকে সমর্থন করছে, মানে ককরোচদের যে পার্টি সেটাকে সমর্থন করছে। আমার প্রশ্ন তোমার কাছে, যে এই ককরোচ পার্টির যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলটা তৈরি করেছে, সে থাকে আমেরিকাতে,
ধ্রুব রাঠির মতো, ধ্রুব রাঠি থাকে জার্মানিতে, এই যে জার্মানিতে থাকা ধ্রুব রাঠি বা আমেরিকাতে থাকা বা অন্যান্য রাষ্ট্রে থাকা যে সমস্ত ইনফ্লুয়েন্সাররা রয়েছে, এরা নিজেরা খুব সুখে স্বাচ্ছন্দ্যে থাকে, নিজেরা বিলাসবহুল ভাবে জীবন কাটায়, নিজেরা সব সুযোগ সুবিধা ভোগ করছে, ভারতে থাকছে না, এরা ভারতের জন্য এদের কোনো কন্ট্রিবিউশন নেই, কিন্তু ওই দেশে বসে এদের কেন এত ভারতের জেনজিদের নিয়ে এত মাথা ব্যথা? তোমার ছেলের যদি চাকরি না হয়, সে যোগ্য, তার চাকরি হচ্ছে না, সরকারের, আমি ধরে নিলাম সরকারের কোনো এখানে ভুল রয়েছে, সরকারের কোনো এখানে খামতি রয়েছে, তার জন্য তোমার ছেলে চাকরি পাচ্ছে না বা আমার ছেলে চাকরি পাচ্ছে না, তাহলে এটা নিয়ে তো আমরা ভাববো, আমার ছেলে ভাববে, আমার ছেলে রাস্তায় নামবে, আমার ছেলে রাস্তায় নেমে প্রতিবাদ করবে। তারা জেনজিরা তো, ভারতবর্ষের জেনজিদেরকে তো আমরা দেখছি না রাস্তায় নেমে আন্দোলন করছে। এই যে বলা হচ্ছে 10 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে, মানে 1 কোটি, 1 কোটির মধ্যে থেকে যদি 10%ও মানে 10% যদি রাস্তায় নামতো, তাহলে আমরা মেনে নিতাম যে না, জেনজিদের মনে একটা ক্ষোভ রয়েছে। বাংলাদেশে কিছুদিন আগে আমরা দেখেছি কিভাবে সরকার ফেলে দেওয়া হলো, এই জেনজিদেরকে কাজে লাগিয়ে ডিপ স্টেট কিভাবে সরকার ফেলেছে। নেপালে আমরা দেখেছি কিভাবে সরকারের পতন হয়েছে, এই একই ফর্মুলা বারবার অ্যাপ্লাই করা হয়েছে, সেটা ফেল হয়েছে। এটা কি একটা নতুন পন্থা? দেখো, 1991 সালে সোভিয়েত রাশিয়া ভেঙে যাওয়ার পরে কেজিবি কার্যত শেষ হয়ে যায়, এবং কেজিবি শেষ হয়ে যাওয়ার পরে এই গোয়েন্দা মহলে সিআইএ এর দাপট বেড়ে যায়, কারণ তাদের আর কোনো প্রতিদ্বন্দ্বী নেই আর এখন মাঠে, ওরা একাই দাপিয়ে বেড়াচ্ছে। এবং সিআইএ এর বহু আধিকারিক রিটায়ারমেন্টের পরে অন রেকর্ড বলেছেন যে পুরো পৃথিবী জুড়ে আমরা বামপন্থীদের কাল্টিভেট করে থাকি, সময় সময় তারা আমাদের কাজে দেয়। যেরকম আমরা ল্যাটিন আমেরিকায় যারা ড্রাগ বেচা কেনা করে, তারা একদিকে যেরকম আমরা ক্রিমিনাল বলে ধর্তব্য করি, তাদের সে ক্রিমিনাল ভেবেই দেখি, কিন্তু তাদের মধ্যে আবার অনেকে আমাদের অ্যাসেট। লাতিন আমেরিকার সরকার কি ভাবছে না ভাবছে, ওখানে বিভিন্ন যে সরকার আছে, মেক্সিকো থেকে শুরু করে তোমার ব্রাজিল আছে, ওইদিকে কলম্বিয়া আছে, বিশেষ করে এই মেক্সিকো আর কলম্বিয়াতে ড্রাগের সমস্যাটা খুব বেশি, তো তাদের ওরা অ্যাসেট হিসেবেই ব্যবহার করে। অন্যদিকে রাজনৈতিক জগতে একদিকে যেরকম ওরা শুরু থেকেই বলে এসছে যে কমিউনিস্টরা আমাদের শত্রু, অন্যদিকে কিন্তু পর্দার পেছনে ওরা কমিউনিস্টদের ব্যবহার করে, পুরো পৃথিবী জুড়ে কমিউনিস্টদের ব্যবহার করে। তুমি দেখবে যে কোনো জায়গায় একটি কোনো অনুষ্ঠান ঘটছে, কোনো সরকারি ইভেন্ট হচ্ছে, সেখানে হুট করে এই গ্রেটা থানবার্গের মতো, যাকে তার আগের দিন পর্যন্ত কেউ চেনে না, এরকম হুট করে একজন এসে হাজির হবে, আর সে একটা ফালতু একটা বক্তৃতা দিয়ে চলে যাবে, মুখস্থ করা বক্তৃতা, আর সেটাকে নিয়ে এমন করে হইচই করা হবে, মিডিয়াতে সেটাকে এমন ভাবে অ্যাম্পলিফাই করা হবে যাতে কার্যত সেই দেশের সরকার মুশকিলে পড়ে যায়। এবং এই জিনিসটা আমরা আম আদমি পার্টি গঠনের ঠিক আগে আগে আন্তর্জাতিক ক্ষেত্রে একটি ঘটনায় দেখেছি, যেটিকে বলা হয় আরব স্প্রিং। সেই আরব স্প্রিং এর মধ্যে আমরা দেখেছি টিউনিশিয়ার সরকার পতন হয়ে গেল, ইজিপ্ট অর্থাৎ মিশরের সরকার পাল্টে গেল, এবং প্রতিটি ক্ষেত্রে একদিকে তো আমেরিকা বলে যে আমরা সেকুলারিজম চাই, আমরা ডেমোক্রেসি চাই, কিন্তু এই প্রত্যেকটি জায়গায় যেখানে ওরা পেছনের থেকে কলকাঠি নেড়ে সরকার পাল্টে দেয়, সেখানে কিন্তু মৌলবাদীরা এসে শাসন করতে শুরু করে দেয়। তারপরে যেরকম ইজিপ্টে হোসনি মুবারক খুব মানে একজন মডারেট শাসক ছিলেন, ওনাকে সরিয়ে একজন মোরসি বলে একটা লোক, মেহমুদ মোরসি বলে মুসলিম ব্রাদারহুডের একটা লোককে বসিয়ে দেওয়া হলো। পরবর্তীকালে ইরাক আর সিরিয়ার থেকে সাদ্দামকে সরিয়ে দেওয়ার পরে সেখানে আইসিস এর জন্ম হলো। তো পুরো পৃথিবী জুড়ে এই শেখ হাসিনাকে যে 2 বছর আগে তাড়ানো হলো তার দেশ থেকে, তার পেছনে কিরকম শাসন ইন্টারিম ওই ইউনুস আসলো আমরা দেখলাম। ইউনুস আসার সঙ্গে সঙ্গে বলছে আমাদের 7 সিস্টার্স নাকি আমাদের থেকে কেড়ে নেবে। তো এই ধরনের লোকেরা সিআইএ এর পৃষ্ঠপোষকতায় অপারেট করে, এবং সেই জন্যই এদের অনেকেই ভারতবর্ষ থেকে অপারেট করে না। বিশেষ করে ইলন মাস্কের এক্সের জমানায় যে ওদের অসুবিধে হয়ে গেছে, যে আমরা এখন বুঝতে পারি যে কোন হ্যান্ডেলটা কোন দেশ থেকে অপারেট করছে। আগে এই সুবিধাটা ছিল না, এখন প্রোফাইলে ক্লিক করলে দেখা যায় যে ওটা ইন্ডিয়া
নাকি ইন্ডিয়ার নামে সাউথ এশিয়া বলে কেউ চালিয়ে দিচ্ছে, নাকি জার্মানি থেকে হচ্ছে? কারণ কেউ যদি ভিপিএনও ইউজ করে, ভার্চুয়াল যদি সে রুট করে দেয় নিজের কে যাতে ট্র্যাক করা না যেতে পারে, তাহলেও কিন্তু ইন্ডিয়ার জায়গায় সাউথ এশিয়া এসে যায়। এবং কয়েকজন তো দুই কান কাটা, তারা ভাবে যে আমি লুকিয়ে আর কি করব, যেমন ধ্রুব রাঠি ভাবে যে আমি পুরো মানে সবাই বিশ্বজুড়ে জেনে গেছে আমি জার্মানিতে থাকি, সুতরাং আর লুকিয়ে লাভ নেই। এই ছেলেটাও ওই ওই গোত্রেরই, ওই রাজনৈতিক গোত্রেরই লোক এটাও, অভিজিৎ দীপকে। ভারতবর্ষ বিশ্বের সব থেকে গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে এত রাজনৈতিক দল রয়েছে বিজেপির বিরোধিতা করার জন্য। এটা আমরা নির্বাচনেও দেখেছি, 2024-এর যে জেনারেল ইলেকশন হলো, লাস্ট লোকসভা নির্বাচন, সেখানেও দেখেছি বিজেপির বিরুদ্ধে ওই ইন্ডি জোট যে গঠন হলো, সেখানে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি, যত পার্টি রয়েছে আমি নাম নিচ্ছি না, তারা সবাই একজোট হয়ে গেছিল। তো সত্যি যদি সরকারের ওপরে মানুষের ক্ষোভ থাকে, মানুষের যদি সরকারের কাজে মানুষ অখুশি থাকে, বিশেষ করে যুব সমাজ যদি অখুশি থাকে, তাহলে তারা তো সেই রাজনৈতিক দলগুলোকে বেছে নেবে যারা বিজেপির বিরোধিতা করছে। সেইখানে এই রাজনৈতিক দলগুলো কেন এরকম সোশ্যাল মিডিয়ার এইসব ইনফ্লুয়েন্সারদের দরকার পড়ছে, যারা আমেরিকা থেকে, জার্মানি থেকে অপারেট করছে, তাদেরকে দিয়ে যুব সমাজকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে, এটা কেন হচ্ছে? যদি সত্যি বিজেপির উপরে ক্ষোভ থাকে তো সরাসরি তারা নির্বাচনে অংশগ্রহণ করবে, যেভাবে ভোট হয়, ভোট প্রক্রিয়ার মাধ্যমে তারা ক্ষমতায় আসবে। তো সেটা না করে কেন এই পেছন থেকে কলকাঠি নেড়ে যুব সমাজকে উস্কানো হচ্ছে? এটা ভারতবর্ষের খুব বড় দুর্ভাগ্য যে গত 10-12 বছরে একদিকে যেরকম আমাদের দেশে প্রচুর উন্নয়ন হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে ভারতবর্ষ নাম করেছে আন্তর্জাতিক মহলে, কিন্তু অন্যদিকে আমাদের দেশে আমরা ভালো বিপক্ষ পাইনি, ভালো অপোজিশন পাইনি। এবং এটা অনেক ক্ষেত্রে আমি দেখেছি, এটাকে যদি আমি মার্কেটের সাথে তুলনা করি, আমি যখন কলকাতা থেকে দিল্লিতে আসলাম, তো দিল্লির মার্কেটের একটা অদ্ভুত বৈশিষ্ট্য আমি লক্ষ্য করলাম, যেটা আমি কলকাতায় দেখিনি। কলকাতায় মাঝে মধ্যে কয়েকটা দেখা যায়, এই যেরকম বই কিনতে হলে লোকে কলেজ স্ট্রিটে যায়, এটা একটা যে ঠিক আছে, বইয়ের বাজার সবচেয়ে বড় বাজার কলেজ স্ট্রিটে। দিল্লিতে কিন্তু প্রত্যেকটা কমোডিটির আলাদা মার্কেট আছে। মানে তুমি ইলেকট্রিক বাল্ব কিনবে, যেরকম কলকাতায় তুমি এজরা স্ট্রিটে যাবে, কিন্তু তুমি যে শুধু এজরা স্ট্রিটে গেলেই বাল্ব পাবে তা তো নয়, তুমি অন্য কোথাও থেকেও বাল্ব কিনতে পারো। একদম। দিল্লিতে কিন্তু এরকম না, তোমায় যদি মার্বেল ফ্লোর কিনতে হয় তোমাকে মানসরোভার গার্ডেনে যেতে হবে, বই কিনতে হলে নই সড়কে যেতে হবে, তোমাকে যদি ল্যাম্প শেডস কিনতে হয় তোমাকে কোটলা মুবারকপুরে যেতে হবে। তো আমি একবার দিল্লির কিছু ব্যবসায়ীদের জিজ্ঞেস করেছিলাম যে একটা মার্কেটে সবাই যখন একই জিনিস বেচছে, কোনো দোকানেরই তো খুব একটা লাভ হবে না, কারণ কাস্টমার তো ডিস্ট্রিবিউট হয়ে যাবে, একটি দোকানে যাবে না, বিভিন্ন এত বেশি চয়েস আছে তার কাছে একটা মার্কেটে ঢুকে। তো আমাদের দেশের অপোজিশনের এই অবস্থা, একজন যে মাল বেচার চেষ্টা করে প্রত্যেকটা লোকে সেই মালই বেচার চেষ্টা করে, এতে যে ওদের মধ্যেই খাওয়া খাওয়ি হয়ে যাচ্ছে এটা ওরা বুঝতে পারছে না। মুসলমানদের ক্ষেত্রেও দেখো, পশ্চিমবঙ্গে নির্বাচন হলো, কি হলো? আইএসএফ খানিকটা ভোট নিয়ে গেল মুসলমানের, হুমায়ুন কবির খানিকটা ভোট নিয়ে গেল, তৃণমূল কংগ্রেসের মালদা আর মুর্শিদাবাদে ক্ষতি হয়ে গেল। হ্যাঁ, হয়তো দক্ষিণ 24 পরগনায় অতটা ক্ষতি হয়নি, অনেকেই একেবারে থোকে ভোট দিয়েছে তৃণমূলকে। কিন্তু এই যে একটা জিনিসের পেছনে ছোটা, এটা আমি মনে করি যে পার্টির মধ্যে যে সব বিপক্ষের পার্টি আছে এবং যারা সফলভাবে দীর্ঘকাল ধরে রাজনীতি চালিয়ে গেছে, কয়েকটি রাজ্যে শাসনও করে গেছে, তাদের থেকে এদের শিক্ষা নেওয়া উচিত। যেমন তুমি দেখো বিজু জনতা দল উড়িষ্যায় কত কাল ধরে রাজত্ব করলো, এই সম্প্রতি বিজেপি এসছে ওখানে পাওয়ারে। তারপরে যতদিন জয়ললিতা বেঁচে ছিলেন 2016 অব্দি বেশ কয়েকবার মুখ্যমন্ত্রী হয়েছেন। এই ধরনের রাজনীতিবিদদের তুমি কখনো দেখবে না যে অ্যান্টি বিজেপিইজম বা অ্যান্টি মোদিইজম বা অ্যান্টি আরএসএসইজম ব্যতীত এদের কোনো কিছু রাজনীতি নেই। এই রাজনীতিতে কিন্তু রিটার্নস পাওয়া যায় না, এই রাজনীতিতে কি হয়, নিজেদের মধ্যেই খাওয়া খাওয়ি হয়। কাজে যে জিনিসটা হচ্ছে যে এই যেমন দেখো, রাহুল গান্ধীর কাছে একটা সুযোগ ছিল, ও কিন্তু মালদা মুর্শিদাবাদে কংগ্রেসকে রিভাইভ করতে পারত, কিন্তু বলে না না না, বিজেপির যেখানে ক্ষতি হচ্ছে সেখানে আমি নাক গলাবো না, ক্ষতি হতে দাও। হ্যাঁ, তাতে যদি আমার নিজের ক্ষতি হয়ে যায়, আমার তাতে কিছু এসে যায় না, আমি চললাম নিকোবর আইল্যান্ডসে।
হ্যাঁ, তো এই ধরনের যে মানসিকতাটা, যে যেমন করে হোক আমাকে বিজেপির ক্ষতি করতে হবে, সেটা তো মানুষও দেখতে পাচ্ছে যে তাতে এদের আমাদের কাছে ক্ষতি হোক, কার্যত। তাতে নিজের নাক হ্যাঁ, কাটুক, নিজের দলের নাক কাটুক, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তুমি দেখো এই যে ককরোচ জনতা পার্টি যে নামে খুলেছে, যে এক্স্যাক্টলি সেই কথাগুলোই বলছে যেটা এই দলের লোকগুলো যেরকম মুখস্থ করে আউড়ে যায় কথা। এই বলছে যে মিডিয়া নাকি সব আম্বানি আর আদানি কিনে নিয়েছে, সুতরাং আমাদের একটা বিকল্প দরকার মিডিয়া জগতে, আমরা সেই বিকল্পটা দেব। এটা তো একেবারে মানে এই সব পার্টির, এই আম আদমি পার্টি, তৃণমূল কংগ্রেস, এদের সব ঠাপ্পা লাগানো, এদের বক্তৃতার থেকে তোলা, যে সবকিছুই নাকি আম্বানি আর আদানি নিয়ে নিয়েছে। তো এদের না, জিজ্ঞেস করতে আঞ্চলিক হয়। যদি তুমি দেখো, তৃণমূল কংগ্রেস আমি এই রাজ্যে যতদিন ক্ষমতায় ছিল, পশ্চিমবঙ্গের বেশিরভাগই মেনস্ট্রিম মিডিয়া তৃণমূলের হয়ে কথা বলতো। সেটা একেবারে আমি সরাসরি নাম ধরেই বলছি, নিউজ 18 বাংলা থেকে শুরু করে, কলকাতা টিভি থেকে শুরু করে, এবিপি আনন্দ থেকে শুরু করে, বড় বড় অনেক মিডিয়া জি 24 ঘন্টা শাসক দলের হয়ে গুণগান করতো। বিজেপির গুণগান করতো না, কিন্তু ক্ষমতায় যে দল ছিল রাজ্যে তাদের গুণগান করতো। এটা তুমি কর্ণাটকে চলে যাও, সেখানেও প্রত্যেকটি আঞ্চলিক মানে মিডিয়া যেগুলো রয়েছে তারা সেই শাসক দলের পক্ষে কথা বলে, বিজেপির বিরুদ্ধে কথা বলে। এখন বিজেপির পক্ষে যদি তুমি কথা না বলো, তুমি তো ইউটিউবেও কথা বলতে পারো। ইউটিউবে আমরা দেখেছি রবিশ কুমার ভিডিও তৈরি করছে, সেখানে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে। দেশভক্ত রয়েছে, অনেক মিডিয়া, আমি নাম করেই বললাম, অনেক এরকম রয়েছে আরো যাদের বিজেপি বিরোধী এজেন্ডা থাকে। প্রত্যেক দিন এরা বিজেপির কোনো ভালো কাজ দেখতে পায় না, রাত দিন বিজেপি যা করে তাই খারাপ। তো তাদেরকে তো আর আওয়াজ বন্ধ করতে দেওয়া হচ্ছে না, তাদের ইউটিউব হ্যান্ডেল তো উড়িয়ে দিচ্ছে না সরকার। তারা তো প্রতিদিন ভিডিও তৈরি করছে, সেখান থেকে লাখ লাখ ডলার তারা আর্ন করছে, সেই দিয়ে তাদের ঘর সংসার চলছে। তাহলে এই যে ডিক্টেটরশিপ বারবার বলা হচ্ছে যে বিজেপির বিরুদ্ধে মুখ খোলা যায় না, বিজেপি দাবিয়ে রাখছে, বিজেপি চাপিয়ে দিচ্ছে, এই এই অভিযোগটা কি করে তাহলে মানুষ বিশ্বাস করবে? শুধু তাই নয়, তুমি দেখো মেন স্ট্রিম মিডিয়াতে যে সবচেয়ে গম্ভীর, সবচেয়ে সিরিয়াসলি যে ব্যাপারটাকে বহু যুগ ধরে নেওয়া হতো, সেটা হচ্ছে খবরের কাগজ। মানে ইউটিউবের চ্যানেল বা তোমার টিভির চ্যানেল থেকে অনেকাংশেই বেশি লোকে বলে যে কয়েকটি খবরের কাগজ আছে যে সাংঘাতিক রকমের সিরিয়াস, সেখানে কোনো রকমের ফাজলামি হয় না, কোনো রকমের ফালতু কথা হয় না। তারাও তো বিজেপি বিরোধী। ইন্ডিয়ান এক্সপ্রেস থুর বিজেপি বিরোধী। হিন্দু সাংঘাতিক রকমের, মানে ওদের যে পরিবার চালায়, আইয়াঙ্গার ফ্যামিলি চেন্নাই থেকে চালায়, সে হচ্ছে কার্ড হোল্ডার ওরা সিপিএম এর। চিন্তা করো তুমি, এই সীতারাম ইয়েচুরির স্ত্রী, দ্বিতীয় স্ত্রী যে সীমা চিশতি, সে সাম্প্রতিককাল অবধি ইন্ডিয়ান এক্সপ্রেসের নিউজ এডিটর ছিল। হ্যাঁ, মানে আমি এমন এমন মিডিয়া হাউসে কাজ করেছি যেখানে কেউ বলছে আমার বাবা সিপিএম এর হোল টাইমার ছিলেন, কেউ আবার বলছে যে আমি তাদের নাম নিচ্ছি না কারণ তারা এখনো মানে বলবে যে তোমরা একটা কনফিডেন্সিয়াল ইনফরমেশন জানিয়ে দিয়েছো। কিন্তু সাংবাদিক মহলের লোকেরা যারা তোমার এই পডকাস্টটা দেখবে তারা বুঝে যাবে আমি ইঙ্গিত কার দিকে করছি। একটি সাংবাদিক যাকে অমর সিং নিয়ে এসেছিল এই লাইনে, হ্যাঁ, তার শালি হয় এই আতিশি মারলেনা। তো এদের লোকেরা সবাই এমন ভাবে ঢুকে আছে মেন স্ট্রিম মিডিয়াতে পর্যন্ত, সেইখানে এই কথাটা বলা যে আম্বানি আদানি সব কিনে নিয়েছে, আমাদের মুখ বন্ধ করে দিয়েছে। দ্য ওয়ার নামে মেন স্ট্রিম মিডিয়া থেকেই তো সিদ্ধার্থ বরদরাজন গিয়ে প্রতিষ্ঠা করেছে দ্য ওয়ারের। রাত দিন ভারতবর্ষকে, আচ্ছা মোদিকে ছেড়ে দিলাম, ভারতবর্ষকে গালাগাল করে, রাত দিন হিন্দুর উপরে দোষারোপ করে ওয়ার। তারপরে এই আজকে আমি ইমরান খান, আমরা প্রতিবেদনে দেখি সেখানে পাকিস্তানের যে প্রধানমন্ত্রী ছিল ইমরান খান সাহাব, মুনির সাহাব, এইভাবে সাহাব বলে বলতো, আর মোদিজিকে বলা হয় মোদি মোদি। তো মোদি এ কর দিয়া, মোদি ও কর দিয়া। ভারতের প্রাইম মিনিস্টার, ভারতবর্ষের প্রাইম মিনিস্টারকে নাম ধরে তুই তুকারি করে সম্বোধন করা হচ্ছে, ওদিকে পাকিস্তানের সেনা প্রধান, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে সাহাব সাহাব বলে সম্বোধন করা হচ্ছে, এই মিডিয়া। তারপরে আজ সকালবেলা স্ক্রোল বলে একটা ওয়েবসাইট, তার একটা প্রবন্ধ খুব ঘুরছে মার্কেটে, যে রাজারহাটে যে ইলেকশনটা হয়েছে সেখানে নাকি কারচুপি হয়েছে 164 নম্বর বুথে। সেখানে এত মানে সেটা মুসলমান অধ্যুষিত এলাকা হওয়া সত্ত্বেও
বিজেপিকে জিতিয়ে দেওয়া হয়েছে জবরদস্তি, আর 300 কত যেন ভোটে বিজেপি জিতে গেছে সেখান থেকে। আর এই জিনিসটা সেই প্রবন্ধে এত ভুল আছে, সেটা কি আম্বানি আডানি লিখিয়েছে? আর স্ক্রোল তো আম্বানি আডানি চালায় না। তো এইভাবে যে যাচ্ছে তাই ভাবে করে যাচ্ছে এরা। সব সময় তো ইলেকশন কমিশন অন্তত যখন নির্বাচন শেষ হয়ে যায় তারপরে আর ফ্যাক্ট চেক করাও বন্ধ করে দেয়। যতদিন ইলেকশন চলছিল অন্তত তৃণমূল কংগ্রেসের কোনো দুষ্প্রচার বা অপপ্রচার হলেই পিআইবি থেকে বা ইলেকশন কমিশন থেকে সেটাকে খণ্ডন করা হতো, যে না এই কথাটা ভুল, এরকম হয়নি। এখন তোরা আর পাত্তা দিচ্ছে না। আবার আগামী যেখানে নির্বাচন হবে সেই সংক্রান্ত যদি কোনো বিবাদ ঘটে, বিতর্ক ঘটে, তখন ওরা বলবে যে না এটা ভুল। তো এইভাবে তো যা ইচ্ছে তাই চলে যাচ্ছে এখানে। মানে কিসের ফ্রিডম ইন্ডেক্স? এই যে নেদারল্যান্ডসে একটি মহিলা ঠিক ওই গ্রেটা থানবার্গের মতোই কোথার থেকে উড়ে এসে জুড়ে বসলো, যেই অনুষ্ঠানের সময় কোনো প্রশ্ন হওয়ারই কথা না, কোনো জার্নালিস্টকেই প্রশ্ন করতে দেওয়া হয়নি, সেখানে সে দূর থেকে চিৎকার করে একটা কি প্রশ্ন করলো যে ভারতবর্ষে নাকি, সেই সময় করলো যখন অলরেডি প্রাইম মিনিস্টার ওখান থেকে চলে যাচ্ছেন, একেবারে চলে যাচ্ছেন, এবং উনি কারোরই প্রশ্ন নেননি, অন্য জার্নালিস্ট প্রশ্ন করার চেষ্টা করে। উদ্দেশ্য প্রণোদিতভাবে হাইলাইট করা হলো, সেটাকে নিয়ে পুরো এই যে টুল রয়েছে বামপন্থী কমিউনিস্টদের যে টুল কিট রয়েছে, তারা এটাকে নিয়ে পুরোপুরি অ্যাম্পলিফাই করলো, এটাকে তারা প্রচারের আলোতে নিয়ে আসলো, এটা নিয়ে অনেক বদনাম করা হলো, যেরকম ভাবে এপস্টিন ফাইলকে নিয়ে চেষ্টা করেছিল। তো এদের এই চেষ্টা চলছে। কিন্তু আমার যে প্রশ্ন তোমার কাছে, শেষ প্রশ্ন, আমরা দেখেছি বাংলাদেশের যুব সমাজ একরকম, নেপালের যুব সমাজ একরকম, কিন্তু ভারতবর্ষের যুব সমাজ একেবারে আলাদা। তাদের চিন্তাধারা, তাদের দর্শন, তাদের থিওরি, এটা একেবারেই বাংলাদেশ, পাকিস্তান বা নেপালের মতো রাষ্ট্রগুলোর সঙ্গে মেলে না। আমাদের এই যুব সমাজের চিন্তা ভাবনা হচ্ছে আমরা বাবা মার খরচায় পড়াশোনা করছি, আমাদেরকে ভালো স্কুলে পড়াচ্ছে, বা আমরা নিজেদের ক্ষমতায় পড়াশোনা করছি, আমাদেরকে ভালো করে পড়াশোনা করতে হবে, আমাদের ভালো চাকরি করতে হবে, বা ভালো জায়গায় আমাদেরকে স্টার্ট আপ করতে হবে, ভালো একটা জায়গায় পৌঁছতে হবে, তার জন্য আমাদের পরিশ্রম করতে হবে। আমরা কোনোদিন রাস্তায় নামি না সেইভাবে। এখন রাস্তায় নামার অধিকার সবারই রয়েছে, গণতান্ত্রিক ভাবে অনেকেই রাস্তায় নামে, কিন্তু এই যে সরকারি সম্পত্তি ভাঙচুর, যেগুলো বাংলাদেশ নেপালে হয়, পাকিস্তানে হয়, শ্রীলঙ্কাতে হয়, সরকারি সম্পত্তি ভাঙচুর করা, পুলিশের ওপরে আক্রমণ, সেনাবাহিনীর ওপরে আক্রমণ, পেট্রোল বোমা ছোড়া, পাথর ছোড়া, সেই জিনিসগুলো কিন্তু ভারতবর্ষের যুব সমাজ কোনোদিনই করেনি। তো এই যুব সমাজকে এই যে আস্তে 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 ইনফ্লুয়েন্স করার চেষ্টা হচ্ছে, ধীরে 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 তাদের মস্তিষ্কে এটা গেঁথে দেওয়ার চেষ্টা হচ্ছে যে ভারত রাষ্ট্রটাই তোমাদের ভালো চায় না, তোমাদের মঙ্গল চায় না, সবসময় তোমাদের ক্ষতি চাই। এটার কি কোনো ইম্প্যাক্ট পড়তে পারে আগামী দিনে যদি এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা সরকার না নেয়? দেখো, আমরা যে এর আগে আলোচনা করছিলাম যে এর মধ্যে একটা ডিপ স্টেটের হাত আছে। পুরো বিশ্ব জুড়ে সিআইএ এই ধরনের কাণ্ড কারখানা করে থাকে, কিন্তু যে কোনো একটা দেশকে টার্গেট করার আগে সেই দেশে কিছু একটা র মেটেরিয়াল তো থাকতে হবে, কিছু একটা এমন কোনো ফ্যাক্টর যেটাকে উস্কে দিলে যুব সমাজ খেপে যাবে, সেটা তো থাকতে হবে। সেই রকম একটা জিনিস ইউপিএ সরকারের সময় 2004 থেকে 2014 মধ্যে দেখা যাচ্ছিল, বিশেষ করে শহরের অঞ্চলে, যে ধীরে 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 মানুষ রাজনীতির প্রতি এত বীতশ্রদ্ধ হয়ে গেছিল যে তারা ভোট দিতে আসতো না। মানে ভোটিং পার্সেন্টেজ কম হতে হতে সে 50-এর নিচে গিয়ে 45-40-এর কাছে টেকে যাচ্ছে। এবং তখন আমি যেহেতু এইসব সেমিনার সার্কেল ইত্যাদিতে রেগুলার ছিলাম, আমরা তখন যুব সমাজের উদ্দেশ্যে বিভিন্ন অডিটোরিয়াম থেকে বলতাম যে তোমরা একটু ভেবে দেখো, দেশের সম্বন্ধে একটু চিন্তা করতে হবে। শুধু তোমাদের কলেজ ক্যাম্পাস থেকে বাড়ি চলে গেলে, তারপরে যখন পড়াশোনা শেষ হলো তোমরা চাকরি নিয়ে ব্যস্ত হয়ে গেলে, তোমাদের এটা উচিত না অন্তত একটু ইন্টারেস্ট তো নাও। উরে বাবা, কোন মুখে কোন কুক্ষণে বলেছিলাম যে ইন্টারেস্ট নাও তোমরা? এমন সব চ্যাংড়ারা এসে গেল তারপরে আম আদমি পার্টিতে, কারণ আম আদমি পার্টির তখন ওইটা হচ্ছে মানে ওটার গঠনের সময় আর কি, 2008 থেকে 2011-র মাঝে। তখন অরবিন্দ কেজরিওয়াল আরএসএস এর স্বদেশী জাগরণ মঞ্চের প্ল্যাটফর্ম ইউজ করছে, তখনও মাথায় আসেনি ও যে পার্টি বানাবে একটা। যাই হোক, তো আমরা এইসব দিল্লির হ্যাবিট্যাট সেন্টারে, ইন্টারন্যাশনাল সেন্টারে
গিয়ে আমরা বক্তৃতা দিতাম যে যুব সমাজের আরেকটু সক্রিয় হওয়া উচিত, অন্তত ভোট দেওয়া উচিত। তারপরে যখন আম আদমি পার্টিটা যখন তৈরি হলো, তারপরে ভেতরে দেখলাম যে আর অন্যান্য লোকের কথা বাদ দিলাম, অরবিন্দ কেজরিওয়াল স্বয়ং, যে এককালে জয়েন্ট কমিশনার হতে চলেছিল রেভিনিউ ডিপার্টমেন্টে, ও তো আইআরএস ছিল, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসে ছিল, তার পর্যন্ত প্রশাসন সংক্রান্ত জ্ঞান এত কম, এত বাজে যে সে কিচ্ছু জানে না। মানে আমাদের স্কুলে সিভিক্স টিচার হয়তো ওকে কান ধরে ওঠবোস করাতো যে তুই কিচ্ছু জানিস না, পার্লামেন্টের নিয়ম কিরকম, লেজিসলেটিভ অ্যাসেম্বলির নিয়ম কিরকম, জেলা পরিষদ কিভাবে গঠন হয়, ব্লক ডেভেলপমেন্ট অফিসার কি কাজ করে। অরবিন্দ কেজরিওয়াল কিচ্ছু জানে না, একদম কিচ্ছু জানে না। আর ওর সাঙ্গ পাঙ্গ গুলো ঠিক সেই রকম। মানে আরেকজন সিনিয়র জার্নালিস্ট ওর উপদেষ্টা কমিটির মধ্যে ছিল, তারও আমি নাম নিচ্ছি না, উনি এখনো সক্রিয় আছেন। উনি বারবার বলতেন, আমি আমার সামনে দেখেছি পর্যন্ত, অরবিন্দ জি ये काम आप नहीं कर सकते, ये इसका आपको अधिकार नहीं है। ওকে বোঝাতে হতো, ওর জ্ঞান এত কম। কিন্তু এই জ্ঞান কম হলে কি হয়, একটা এই যুব সমাজেরই কিয়দংশ একটু খেপে যেতে পারে, তাদের একটু কিছুক্ষণের জন্য তুমি খেপিয়ে দিতে পারো, কিন্তু সেই খ্যাপামিটা তুমি সাস্টেন করতে পারবে না দীর্ঘকাল ধরে। তো অরবিন্দ কেজরিওয়াল সুলভ যে নেতারা, তারা ভুলে যাচ্ছে যে 2011-12 যে পরিস্থিতি ছিল, 2026-এ কিন্তু সেই পরিস্থিতি নেই ভারতে। সেই সময় একটা নৈরাজ্যর মতো সৃষ্টি হয়েছিল ভারতবর্ষে, যুব সমাজের মধ্যে একটু নিরাশা, একটু হতাশা আসছিল, সেই জিনিসগুলো কিন্তু সব কেটে গেছে, সম্পূর্ণভাবে কেটে গেছে। এবং যেইভাবে লাগাতার আমাদের 6%-এর ওপরে রেটে আমাদের অর্থনীতি গ্রো করছে, এবং যেইভাবে চাকরি, মানে এই যে চাকরি নেই বলে যারা হইচই করে বিপক্ষের দলগুলো, তারা বিরোধী পক্ষের দলরা, কাউকে একটা ধরে জিজ্ঞেস করো যে আপনি আজকে সকালবেলা বাড়ির থেকে বেরোলেন, বেরিয়ে দপ্তর অব্দি আসলেন, এর মাঝে আপনি কটা বেকার ছেলে দেখেছেন? ও বলতে পারবে না, কারণ সবাই কোনো না কোনো একটা মানে গেইনফুলি এমপ্লয়েড আর কি, ভালো একটা কাজ করছে, তার যা শিক্ষা দীক্ষা, তার যা যোগ্যতা, সেই অনুযায়ী একটা কাজ শিক্ষাগত করছে। যোগ্যতা অনুযায়ী এখন একজন মাধ্যমিক পাস বা 8 পাস ছেলেকে তো তুমি ভিডিও চাকরি দেবে না, তুমি ডাব্লিউবিসি তাকে দেবে না, তাকে টিচার করতে পারবে না, সে তার যোগ্যতা অনুযায়ী কাজকর্ম করতে পারবে। এবং আমি এটা দেখছিলাম যে যুব সমাজের কিছু অংশ আছে, কিছু সংখ্যক যুব সমাজের মধ্যে রয়েছে, এই জেনজিদের মধ্যে, যারা কাজ করতে চায় না, যারা কিছু শিখতে চায় না, কোনো স্কিল নেই তাদের। তারা সত্যি সত্যি তো ককরোচের মতো আমাদের দেশটাকে খোকলা করছে। তারা নিজেরাও এগোবে না, নিজেরাও ভালো কিছু শিখবে না, ভালো কোনো স্কিল ডেভেলপ করবে না, তাদের মধ্যে ভালো কোনো কাজের আগ্রহ নেই। তারা শুধু বসে বসে সরকারের সমালোচনা করবে এবং তারা চাইবে সরকার তাদেরকে বাড়িতে এসে কাজ দেবে, তারা যোগ্যতা না থাকা সত্ত্বেও সেই জায়গায় পৌঁছবে, এরকম মানসিকতা তাদের রয়েছে। এবং তারা এই সমস্ত মানে যারা ইনফ্লুয়েন্সার রয়েছে, এই ককরোচ পার্টি তৈরি করছে বা ধ্রুব রাঠির মতো যারা রয়েছে, যারা প্রতিনিয়ত এদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে, তারা খুব তাড়াতাড়ি ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছে এবং এরাই এই রাজনৈতিক দলগুলোতে নাম লেখাচ্ছে। আমি এটাই তোমাকে বলতে চাচ্ছিলাম যে এদের উপরে কি সরকার কোনো, যেরকম আজকে এই টুইটার অ্যাকাউন্টটা, যেটা এখন তো এক্স হয়ে গেছে, আগে টুইটার ছিল, এটা বন্ধ করে দিয়েছে ভারত সরকার। এরকম কঠিন সিদ্ধান্ত, কঠোর সিদ্ধান্ত কি ভারত সরকারের আরো নেওয়া উচিত? হ্যাঁ, দেখো, আমাদের এটার সাথে সাথে এই জিনিসটাও দেখতে হবে যে কোন সোশ্যাল মাধ্যমটা কোন জায়গায় কত বেশি কার্যকরী। যেমন ধরে নাও, যদি আমরা বঙ্গীয় সমাজকে নিই, বাঙালি যে পরিমাণ আমি দেখেছি ফেসবুকে আছে, সেই পরিমাণ টুইটারে নেই। ইউটিউবেও সেই সংখ্যায় কম, মানে সংখ্যা তুমি তুলনা করলে ফেসবুকের থেকে কম বাঙালি আছে ইউটিউবে। তোমাদের মধ্যে কয়েকজন খুব সাকসেসফুল পডকাস্টার আছে, কিন্তু এমনিতে বাঙালিদের ভিড় কিন্তু ফেসবুকে, সব ফেসবুকে। তো এইবার ধরে নাও তুমি যেই মানে আমাদের জনগণের মধ্যে যেই অংশটাকে এই ককরোচ টাইপের পার্টিরা টার্গেট করার চেষ্টা করছে, তারা সবচেয়ে বেশি প্রভাবী কোন ক্ষেত্রে, সেই জিনিসটা দেখতে হবে। যেমন যদি এরা ইনস্টাগ্রামেদের টার্গেট থাকে, তো এদের বিরুদ্ধে শুধু এক্সে ব্যবস্থা নিয়ে কোনো লাভ নেই, তোমাকে ইনস্টাগ্রামকেও টার্গেট করতে হবে।
যদি এরা যেরকম বলছে যে আমরা কারা, আমরা অলস আর বেকার ছেলে। তো এই অলস আর বেকার ছেলে সবচেয়ে বেশি কোথায় আছে? অলসরাই তো বেকার হয়, বেকার কারা হয় এই যুগে? আমি তো দেখি আমার চারপাশে বেকার কেউ নেই, কেউ দুবেলা না খেয়ে আছে এরকম মানুষ খুঁজে পাওয়া যায় না। যতই বামপন্থীরা এই ন্যারেটিভ ছড়াক না কেন, যদি তোমার মধ্যে কর্মদক্ষতা থাকে, তোমার মধ্যে কাজ করার ইচ্ছা থাকে, তুমি কাজ করে খেতে পারবে, তোমার ভাত কাপড়ের অভাব হবে না। কিন্তু এই যে তুমি যদি অলস হও, বলছে সে অলস, তাহলে তাকে কে কাজ দেবে? তুমি তোমার কোম্পানিতে একটা অলস ছেলেকে কাজে রাখবে? আমি যদি কালকে একজন সাংবাদিক রাখতে চাই আমার চ্যানেলের জন্য, যেই ছেলেটা অলস, বারবার ফোন করে আমি তাকে পাবো না, আজকে অমুক জায়গায় একটা অনুষ্ঠান হচ্ছে, তাকে কভার করার জন্য আমি পাঠাবো, কিন্তু সে অলস, সে ঘুমাচ্ছে, দাদা আমার মুড নেই, যাব না, আমি কি তাকে টাকা দিয়ে রাখবো? এটা তুমি আমাকে বুঝিয়ে বলো। তো ওরা তো খুব গর্ব করে বলছে যে আমরা এই টাইপেরই পাবলিক। হ্যাঁ, এবার আমাদের সামলাও তোমরা। খুব তো ককরোচ বলে মানে আমাদের তিরস্কার করেছিলে, এবার আমাদের সামলাও। তো সামলানো তো খুব একটা কঠিন না। এই যে তুমি বলছিলে যে এই যে কঠোর হাতে যে এদের দমিয়ে দেওয়ার ব্যাপারটা, হ্যাঁ এটা বলা যেতে পারে যে ভারত সরকার একটু নরম স্বভাবের। সেইভাবে মানে যেটাকে বলা হয় ইংরেজিতে নেপ ইন দ্য বাড, যে সমস্যা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সেটা নিবারণ করা, সেক্ষেত্রে হয়তো আমরা দেখি মাঝে মধ্যে দেরি হয়ে যায় একটু। তো এই যে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনাও বা করছি, এত দূর বা গড়াতে দেওয়া হলো কেন? এর আগেই তো এটাকে মুহূর্তের মধ্যে শেষ করে দেওয়া যেত। সেই জিনিসটা করা উচিত। আমি মনে করি যে আমাদের যে ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, তথ্য সম্প্রসারণ যে দপ্তর, সেই মন্ত্রকের আরেকটু বেশি অ্যাক্টিভ হওয়া উচিত, এবং এইসব ডিসরাপটিভ অ্যাক্টিভিটির বিরুদ্ধে সে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট হোক বা ইউএপিএ হোক, তার কোন কোন প্রভিশন গুলো ব্যবহার করা যেতে পারে। কারণ এমন কিছু তথ্যের নামে আমি বিভ্রান্তি ছড়াচ্ছি সমাজে, যেটা আমাদের দেশের পক্ষে ক্ষতিকর, সেটাকে তো গণতন্ত্রের দোহাই দিয়ে সেই অজুহাতে ওটাকে ছেড়ে দেওয়া যায় না। তো এই ব্যাপারে আমি অবশ্যই চাইবো যে ভারত সরকার, এবং এখন তো বিজেপির রাজ্য সরকার, মানে রাজ্যে রাজ্যে আছে এখন বিজেপির সরকার, আরো কঠোর হাতে এটার মোকাবিলা করুক। ঠিক যতটা তৎপরতা রাজনীতিবিদরা দেখায়, কাউকে যদি ব্যক্তিগতভাবে অ্যাটাক করা হয় সে এমন ঝাঁপিয়ে পড়ে, দেশের ক্ষেত্রে যখন কিছু একটা বলা হয় দেশ সম্বন্ধে বা হিন্দুদের সম্পর্কে, তখন কিন্তু আমরা দেখি অতটা বেশি অ্যাক্টিভ, অতটা তৎপরতা আমরা প্রতিক্রিয়ার মধ্যে দেখতে পারিনি। সেখানে আমরা সরকারের তরফ থেকে অবশ্যই বেশি তৎপরতা আশা করতে পারি। একদম, অনেক অনেক ধন্যবাদ সুরজিৎ দা আজকে এত সময় দেওয়ার জন্য। প্রায় 40 মিনিট হয়ে গেছে, আর লম্বা করবো না। তো দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, আজকের প্রোগ্রামটা ভালো লাগে, অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করুন, এবং আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে, কোনো প্রশ্ন থাকলে, কোনো সাজেশন থাকলে সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন, আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।